একদিকে বাংলাদেশের অশান্ত পরিবেশ, তার প্রভাব পড়েছে বাংলায়। এবার জনশূন্য ভারত বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণেই সীমান্ত বন্ধ করার কথা ছিল, তবে ভারত বাংলাদেশ হিংসার ঘটনার প্রভাব দুই দেশেই এবার জনশূন্য ভারত বাংলাদেশ সীমান্ত। যাতায়াত কমেছে দুই দেশের নাগরিকের, আতঙ্কিত সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। একদিকে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি, তার প্রভাব পড়েছে বাংলায়। একেবারে জনশূন্য ভারত বাংলাদেশ সীমান্ত। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি। ভারত বাংলাদেশ সীমান্ত একেবারে জনশূন্য, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। ছবিটা একবার দেখাবো সরাসরি। প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, একেবারে জনশূন্য ভারত বাংলাদেশ সীমান্ত, ছবিটা ঠিক কি তুলে ধরার চেষ্টা করো। একদমই মাসুম, আমাকে একটু চিত্রটা দেখাবো। কার্যত জনশূন্য, যেভাবে মানুষ আসতো সেইভাবে মানুষের কিন্তু যাতায়াত কমেছে, কার্যত জনশূন্য। এবং গতকাল আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে বেলগড়িয়ার যে যুবক মার খেয়ে কার্যত বাংলাদেশ থেকে ফিরেছিল আক্রান্ত হয়ে দুষ্কৃতীদের হাতে, তারপর থেকে আরো আতঙ্ক বেড়েছে। কারণ ভারতীয় এক যুবক সেখানে বেড়াতে গিয়ে, বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যারা হিন্দু রয়েছে তাদের কি পরিস্থিতি, এটা কিন্তু বারবার সেই প্রশ্নটা উঠছে। এখানে যারা রয়েছেন আমি একটু যাওয়ার চেষ্টা করবো কতটা আতঙ্কে রয়েছে। যেভাবে ভারতীয় এক যুবক বাংলাদেশে বেড়াতে গিয়েছিল, বন্ধুর বাড়িতে এসে আক্রান্ত হয়ে মাথা ফাটিয়ে তাকে বাড়ি দেশে পাঠালো, সে জায়গায় দাঁড়িয়ে কতটা আতঙ্কে রয়েছে, সেখানকার মানুষ কতটা সুরক্ষিত রয়েছে। এখন আমরা তো ইন্ডিয়ানবাসী, সীমান্তের বাসিন্দা, সেই হিসাবে আমাদের এমনি কোনো আতঙ্ক নয়, আমরা আতঙ্কিত নই। কারণ আমাদের এই বর্ডারে আমরা আমাদের বয়সে আমরা যা দেখেছি সেই তুলনায় কিচ্ছু নয়। কিন্তু বাংলাদেশে যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, যেভাবে তাদের সম্পদ, বাড়িঘর দুয়ারে আগুন, মারা, এই রিসেন্ট একটি ছেলে ইন্ডিয়া থেকে গিয়েছিল, সে তো মাথা টাথা ফাটিয়ে ভারতে এসছে, সেই কারণেই আমরা আতঙ্কিত। আমাদের কমিউনিটির লোক ওখানে ওইভাবে মারধর খাচ্ছে, এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক। বর্তমানে কতটা যাতায়াত রয়েছে? আজকে তো দেখছি সকাল থেকে কার্যত প্রায় জনশূন্য গেদে বর্ডার, সে জায়গায় দাঁড়িয়ে মানুষের যাতায়াত কতটা হচ্ছে? মানুষের যাতায়াত প্রায় একদম শেষের দিকে, কারণ ভিসা নতুন করে ভারত সরকার আর দিচ্ছে না সেই আগস্টের পর থেকে। পুরনো ভিসায় যারা যাওয়া আসা, তাও টুরিস্ট একদমই নয়, মেডিকেল কিছু যাওয়া আসা করছিল, সেগুলো একেবারে প্রসেনজিৎ, এখান থেকে একটা বিষয়, গত 2-3 দিন ধরে যে আশঙ্কা করা হচ্ছিল, আমরা বারংবার সেই খবর সম্প্রচারও করেছিলাম যে পেট্রাপোল থেকে, হিলি থেকে শুরু করে গেদে সীমান্ত বন্ধ করে দেওয়ার একটা আশঙ্কা, সেই আশঙ্কায় কি কোথাও গিয়ে সত্যি হলো আজ? এখন এই ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমাদের তো বৃহৎ, আমরা হচ্ছি মানে একদমই মাসুম, আমি যাবো এই বিষয়টি নিয়ে। যেখানে আমরা দেখছিলাম যে পেট্রোপোল সীমান্ত বা আমাদের গেদে সীমান্ত, যেখানে বর্ডার সিল করার একটা বারবার বার্তা উঠছিল, সে জায়গায় দাঁড়িয়ে কতটা মানে বন্ধ হতে চলেছে। এখন বন্ধ আদৌ হবে কিনা, বর্ডার সিল তো সলিউশন নয়। আমি অন্তত মনে করি বর্ডার সিলটা সলিউশন নয়। কারণ একটা দেশের আভ্যন্তরীণ গোলযোগ, সেখানে একটা বর্ডার সিল করে কি সমস্যার সমাধান হবে? ভারত সরকার অন্যরকম ভাবে ভাবুক, ভারত সরকারের তো অন্যরকম ভাবে ভাবা উচিত। কারণ এর আগে যখন ইন্দিরা গান্ধী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি যেভাবে ভেবেছিলেন, আমাদের এখন সরকার সেইভাবেই ভাবা উচিত। কারণ ওই দেশটা তো আমাদেরই একটা অংশ ছিল, ভারতবর্ষের একটা পার্ট। কোনো কারণে দুর্ভাগ্যবশত আমাদের তৎকালীন নেতারা দেশটাকে ভাগ করেছে। সেই ভাগের কারণে আজকে সেখানকার মানুষ নিপীড়িত, সেখানকার হিন্দুরা নিপীড়িত, মানে প্রতি মুহূর্তে তারা নিপীড়িত হচ্ছে। একেবারে প্রসেনজিৎ, এখান থেকে আরো একটা বিষয়, বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ এদেশে আসেন চিকিৎসা করাতে, মূলত কলকাতায় তারা চিকিৎসার কারণে আসেন। তবে আমরা দেখেছি বেশ কয়েকটা বেসরকারি হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশিদের চিকিৎসা তারা করাবেন না। সেক্ষেত্রে কি তারা পিছুপা হবেন? একদমই, আমি যাব মাসুমা।
কার্যত যে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ থেকে একাধিক মানুষ চিকিৎসা নিতে ভারতে আসেন। সে জায়গায় দাঁড়িয়ে আজকের দিন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে বেশ কয়েকটি নার্সিংহোম বা বেসরকারি হাসপাতাল রয়েছে, তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবেন না। কি বলবেন বিষয়টি নিয়ে? এটা অমানবিকতা। কারণ চিকিৎসার জন্য যে আসছে, যুদ্ধক্ষেত্রে তো প্রচুর সৈন্য মারা যায়, তারা কি চিকিৎসা পায় না? সেখানে সেই রকম ভাবেই এটা ভাবা উচিত। আজকে তারা চিকিৎসা পাবে না, চিকিৎসা দেবো না, এটা কোনো মানবিকতা নয়। এটা মানবিকতার বাইরে গিয়ে এগুলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একটা মানুষ যখন মরণাপন্ন হয় বা রোগের চিকিৎসার জন্য সে ভারতবর্ষে আসছে, সে তার চিকিৎসা দেবো না, এটা কি ধরনের নীতি হতে পারে? এটা মানবিক নীতি নয়। মানে কার্যত যে প্রশ্নগুলো বারবার উঠে আসছে যে বেশ কয়েকটি নার্সিংহোম, কার্যত সরকারি যে হাসপাতাল যেভাবে চিকিৎসা দিচ্ছে তারা কিন্তু সেইভাবে চিকিৎসা দিচ্ছেন, এবং এই বিষয়টি নিয়ে একেবারে প্রসেনজিৎ আপাতত বোঝা গেল, তবে ধন্যবাদ জানাবো, পরবর্তীতে নজর থাকবে আমাদের। একদিকে গেদে সীমান্তের ছবি আপনাদের দেখালাম, পাশাপাশি গোজাডাঙ্গা সীমান্তের ছবি দেখাবো। ভারত থেকে পণ্য না গেলে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি জানাচ্ছেন গোজাডাঙ্গা সীমান্তের বাসিন্দারা। গোজাডাঙ্গা সীমান্তের লরি চালকরা তারা জানাচ্ছেন ভারত থেকে পণ্য না গেলে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার দিয়ে দেশ চালানো যাবে না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য নাগরিকের। একদিকে ভারত থেকে পণ্য না গেলে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি লরি চালকরা জানাচ্ছেন, অন্যদিকে এই পরিস্থিতি অর্থাৎ দেশে যে কোনো দলীয় সরকার আসুক, অন্তর্বর্তী সরকার দিয়ে দেশ চালানো যাবে না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য নাগরিকের। এই মুহূর্তে গোজাডাঙ্গার ছবি আপনাদের দেখাবো। একদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক, অন্যদিকে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি তার প্রভাব পড়ছে কোথাও গিয়ে বাংলায়, আর সীমান্তবর্তী এলাকাগুলি সেগুলিতে করা নজরদারি, পাশাপাশি গোজাডাঙ্গা সীমান্তের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে। একদিকে বারংবার আশঙ্কা করা হচ্ছিল যে সীমান্তকে বন্ধ করে দেওয়া হবে, তার কারণ বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রভাব এই বাংলায় পড়বে না তো। আর সীমান্তবর্তী এলাকায় যারা মুদ্রা ব্যবসায়ী রয়েছেন তারা কি বলছেন শোনাবো। আগে যেরকম গেছে সেরকম নাই, একটু কম, কিন্তু সরকার দলীয় সরকার আসলে আবার বেড়ে যেতে পারে। কোন সরকার আসবে সেটা তো বলতে পারতেছি না। বিএনপি আসতে পারে, জামাতও আসতে পারে, বা আওয়ামী লীগও আসতে পারে। এখন সরকার কিভাবে চালাচ্ছে সেটা তো আমরা বলতে পারতেছি না। ডলার নাই, বিদেশি থেকে অনেক সমস্যা, হ্যাঁ টাকার দাম বেড়ে গেছে। এভাবে চললে তো সরকার দেশ চালাতে পারবে না। ডলারের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের ভাব আগের মতো নাই। সরকার ছাড়া দেশ কখনো উন্নত হতে পারে না। ডলারের দাম বেড়ে গেছে, না না মালের দাম বাংলাদেশে তো অনেক বেশি, তুলনায় মালের দাম। আর এই মুহূর্তে গোজাডাঙ্গা সীমান্ত থেকে সরাসরি পঙ্কজ রয়েছে আমাদের প্রতিনিধি। পঙ্কজ, এই মুহূর্তে সীমান্তের ছবিটা ঠিক কি? মাসুমা, যেটা সীমান্তে গোজাডাঙ্গা সীমান্তে যে পরিস্থিতি, যেখানে প্রত্যেক দিন 400 থেকে তার বেশি ট্রাক, পণ্যবাহী ট্রাক, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সহ যে বিভিন্ন সবজি আছে সেইগুলো যেগুলো বাংলাদেশে যেত, সেই সংখ্যাটা কিন্তু দিন দিন কমে আসছে। একেবারে 100 নিচে নেমে এসছে কিন্তু সেই সব পণ্য যাওয়া বাংলাদেশে, এবং যেটা যত দিন যাচ্ছে ততই কিন্তু কমে আসছে। আমি তোমাকে একটা কথা বলে রাখি, বাংলাদেশ থেকে যে সমস্ত ট্রাক চালকরা ভারতে এসেছেন বিভিন্ন জিনিসপত্র নিয়ে, তারা কিন্তু প্রকারান্ত স্বীকার করে নিচ্ছেন যে ভারত থেকে যদি কোনো পণ্য না যায় তাহলে কিন্তু বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এবং তাদের একটা দাবি যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকার দিয়ে চলবে না, একটি দলীয় সরকার চাই। বাংলাদেশকে সঠিকভাবে চালনা করতে গেলে এটা দলীয় সরকার চাই, এমনটা কিন্তু দাবি করছেন বাংলাদেশ থেকে যে সমস্ত নাগরিক ভারতবর্ষে আসছেন। মাসুমা, পঙ্কজ, সেক্ষেত্রে কি এই পণ্য আদান প্রদান থেকে শুরু করে যাতায়াত বা চলাচল সমস্ত কিছু কি স্বাভাবিক রয়েছে এখন?
না দেখো, যেহেতু টুরিস্ট ভিসা বন্ধ, নতুন করে কোনো টুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না, যার জন্য আগে যাদের 2 থেকে 3 মাস আগে যাদের ভিসা করা ছিল একমাত্র তারাই কিন্তু ভারতবর্ষে আসছেন এবং ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন। সেই জায়গায় কিন্তু পর্যটকের সংখ্যা একেবারে নেই বলতে গেলেই চলে। পাশাপাশি পণ্যবাহী ট্রাকের তো একই অবস্থা, যেখানে 400 থেকে তার বেশি ট্রাক বাংলাদেশে যেত বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে, সেই সংখ্যাটা কিন্তু একেবারে 100 নিচে নেমে এসে যত দিন যাচ্ছে সেই সংখ্যাটা কিন্তু কমছে। মাসুমা, পঙ্কজ, এই মুহূর্তে তুমি সীমান্তবর্তী এলাকাতেই রয়েছো, যদি একটু ছবিটা দেখানোর চেষ্টা করো বা যদি কেউ থেকে থাকেন একটু কথা বলার চেষ্টা করো। দেখো একদম যেখানে আমি আছি একদম ভোজাডাঙ্গা সীমান্ত, যে রাস্তা প্রথমে রাস্তাটা দেখানোর চেষ্টা করব। এই রাস্তা কিন্তু সব সময় কিন্তু গাড়ি লরি ট্রাক কিন্তু সারি সারি দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই জায়গায় কিন্তু এখানে গাড়ির সংখ্যা নেই বলতে গেলেই চলে। গাড়ি ট্রাকের সংখ্যা কিন্তু খুবই কমে গিয়েছে এবং যত দিন যাচ্ছে সেই জায়গায় কিন্তু এই ট্রাকের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এবং এই এলাকায় যারা এই সীমান্তে যারা পর্যটকদের উপর নির্ভরশীল যে সমস্ত মানুষ আছে তাদেরও কিন্তু রুটি রুজিতে টান ধরেছে, যেহেতু পর্যটকের সংখ্যা কমেছে, পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমেছে, এমনটা কিন্তু জানাচ্ছে এলাকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু জানাচ্ছে। মাসুমা, একেবারে সীমান্তে ইতিমধ্যেই যে ছবি দেখা যাচ্ছে, একদিকে আদান প্রদান থেকে শুরু করে সমস্ত কিছু আপাতত বন্ধ, তবে টুরিস্ট ভিসা যেহেতু বাতিল, আগে যারা ভিসা পেয়েছিলেন তারাই আসতে পারছেন, এমনটাই তথ্য তুলে ধরলেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। ওপার বাংলা রাজ এপার বাংলাতেও বিভিন্ন সীমান্তে একদিকে করা নজরদারি, অন্যদিকে টুরিস্ট ভিসা বাতিল। ইতিমধ্যে ব্যবসায়ীরা লোকসানের মুখ দেখছেন, টুরিস্ট ভিসা বাতিল, তবে যারা আগে ভিসা পেয়েছিলেন তারাই একমাত্র আসতে পারছেন। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে এই মুহূর্তে এপার বাংলাতেও তার প্রভাব। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, ঘোচাডাঙ্গা সীমান্তের ছবি, যেখানে রীতিমতো বলা যায় যে একেবারে জনশূন্য এলাকা। পাশাপাশি পেট্রাপোলের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানেও সীমান্তবর্তী এলাকা, একদিকে টুরিস্ট ভিসা বাতিল হচ্ছে, তবে আগে যারা ভিসা পেয়েছিলেন তারাই একমাত্র আসতে পারছেন, অন্যদিকে ব্যবসায়ীরা তারাও ক্ষতির মুখ দেখছেন। এই মুহূর্তে দেখাচ্ছি পেট্রাপোল সীমান্তের ছবি, একদিকে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি, আর ওপার বাংলা রাজ্য এপার বাংলাতেও পরিস্থিতি পড়েছে। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জের, সেই পরিস্থিতির প্রভাব এপার বাংলায় যেমন পড়েছে, সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ, একদিকে টুরিস্ট ভিসা বাতিল করা হচ্ছে, অন্যদিকে সীমান্তবর্তী এলাকার মানুষজন তারা একদিকে আতঙ্কে রয়েছেন, ব্যবসায়ীরা লোকসানেরও মুখ দেখছেন। সরাসরি জ্যোতির্ময় রয়েছে আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, ছবিটা ঠিক কি আজ? মুহূর্তে আমরা রয়েছি পেট্রাপোল সীমান্ত বন্দরে, যেখানে গতকাল পর্যন্ত বাংলাদেশে যারা ভারতে ছিল, বাংলাদেশের বাসিন্দা পাসপোর্ট এসেছিল, তাদের মধ্যে কিন্তু একটা ফিরে যাওয়ার ব্যাপক ভিড় ছিল, কিন্তু আজকের সকাল থেকে সেই চিত্র কিন্তু চোখে পড়ছে না। পাশাপাশি আমরা দেখাবো যে এই গেট দিয়েই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা হয়, সেখানেও কিন্তু একেবারে ফাঁকা রয়েছে, খুব বেশি ভিড় বা কোনো কিছু চোখে পড়ছে না। পাশাপাশি এই যে পেট্রাপোলের সীমান্ত বন্দরের যে ব্যবসা, সম্পূর্ণটাই কিন্তু মুদ্রা বিনিময় কেন্দ্র, ট্রাক, বাস সমস্তটাই কিন্তু এই বাংলাদেশের যাতায়াতকারী যাত্রীদের মধ্যেই মাধ্যমেই চলে, সেটাও কিন্তু প্রায় ঢুকছে। অর্থাৎ ব্যবসায়ীরাও কিন্তু ভাবছেন এরকম চলতে থাকলে আর কদিন চলবে, তাদের কিভাবে সংসার চলবে। এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে এসছে কয়েকজন রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন? আমি খুলনা থেকে। খুলনা থেকে? জি, হ্যাঁ ওখানেই বাড়ি। কোথায় যাবেন? আমি যাবো কলকাতায়। আসতে কোনো অসুবিধা? না কোনো অসুবিধা নেই। বাংলাদেশে লোক কম, কারণ ভিসার মেয়াদের শেষ, অনেকের ভিসার পাওয়া যাচ্ছে না নতুন, লোক কম, অনেক অল্প, মানে একেবারে ফাঁকা বলতে গেলে। আসতে পারতেছে না, ভিসার মেয়াদ শেষ, অনেকের ভিসা নেই।
আমি ট্যুরে আসছি। বাংলাদেশের সঙ্গে যে ভারতের পতাকার একটা অবমাননা বা এরকম এইটা ঘটনা কিছু একাধিক ঘটেছে। না, এইটা তারপরে কিছু লোকের ভিতরে তো সমস্যা থাকবে। এইটা আপনাদের দেশেও আছে, আমাদের দেশেও আছে। এইটা নিয়ে তো আর ওইভাবে কিছু না, এটা সব জায়গায় থাকবে, কিছু খারাপ লোক থাকবেই। বাংলাদেশে যে হঠাৎ করে যে অশান্তির পরিবেশ, এটা কি করলে থামবে বলে মনে হয়, যার কারণে ভারতের সঙ্গে ওইটা রাজনৈতিক দ্রুত সমাধান করতে হবে, রাজনৈতিকভাবে আলোচনা করে দ্রুত সমাধান করতে হবে এই ব্যাপারে। একেবারে জ্যোতির্ময়, এখান থেকে একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো, তুমি খবর দিয়েছিলে যে সীমান্তবর্তী এলাকা একেবারে জনশূন্য, বন্ধ হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আজ ছবিটা ঠিক কি? এই যে সীমান্তবর্তী এলাকা আগেও তো পেট্রোলের আমি এইবারই প্রথম এসেছি, এসে যা দেখলাম যে মোটামুটি ফাঁকাই ছিল আর কি। কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয়নি। আপনারা তো ব্যবসায়ী এখানে দাঁড়িয়ে বলবো না বসুন। একটা প্রশ্ন, এই যে সীমান্ত আজকে কি চিত্র, আগে কি চিত্র, একেবারে ফাঁকা শুনশান? চিত্র বলতে দেখুন না, দুই দেশের সম্পর্কটা যে পরিস্থিতিতে ছিল 5ই আগস্টের পরে পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন বিভিন্ন রকম পরস্পর বিরোধী কথাবার্তা, যার প্রভাব আমাদের এখানেও পড়েছে, ব্যবসার উপরে তো ভীষণভাবে পড়েছে। আমরাও চিন্তিত আগামী দিনে কি করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করব। নতুন কোনো ভিসা নেই, নতুন কোনো যাত্রী আসছে না, কারণ এই বাংলাদেশি যাত্রীদের উপর বিশেষ করে এখানে মানি এক্সচেঞ্জ, অটো এবং যত গাড়ির ব্যবসা আছে, মানি এক্সচেঞ্জ আছে আপ টু কলকাতা পর্যন্ত সবাই নির্ভরশীল। তো আমরা খুবই চিন্তার মধ্যে আছি। আমরা চাই যে দুই দেশের সম্পর্কে দ্রুত উন্নতি হোক, ভারত সরকার প্রয়োজনে হস্তক্ষেপ করুক ওই দেশে যা চলছে, এটা আমরা চাই, এবং দুই দেশের সম্পর্কটা আগের জায়গায় ফিরে আসুক, যাতে আমাদের ব্যবসাটা রিলায়েবল ভাবে আগের মতো আবার জায়গায় ফিরে একেবারে আসে। একেবারে জ্যোতির্ময়, একদিকে বর্তমানে অবস্থা ব্যবসায়ীরা খুবই- তারা চিন্তিত এই পরিস্থিতিতে, অন্যদিকে আরো একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো, তুমি বলেছিলে যে সীমান্ত বন্ধ হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আজ ছবিটা ঠিক কি? একদম দেখো, আজই পেট্টাপোলে সভা করতে আসছে শুভেন্দু অধিকারী, অর্থাৎ সনাতনী পরিষদের পক্ষ থেকে এই পেট্টাপোলের খান পার্কিং একদম সীমান্ত লাগোয়া, সেখানেই এই বাংলাদেশের সনাতনীদের উপরে অত্যাচার তার প্রতিবাদে তারা একটা বড় সভা করবে, অরাজনৈতিক সভা। সেখানে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে যেটা বিধায়করা জানিয়েছেন, বিজেপি বিধায়ক তারা এর আয়োজন করেছেন। এই খবর যখনই ছড়িয়ে পড়ে সমস্ত জায়গায় যে পেট্টাপোল, এবং মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়, যারা বিশেষ করে বাংলাদেশি, তাদের কিন্তু গতকাল পর্যন্ত একটা ফিরে যাওয়ার একটা ভয়ঙ্কর ঢল, পেট্টাপোল কোথায় সিল হতে যাচ্ছে এমন একটা আশঙ্কা তারা কিন্তু করেছিল। এবং আজকে সেই চিত্রই দেখলাম যে বন্দরে কিন্তু বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে যাত্রী সংখ্যা একেবারে কম। গতকাল দেখা গিয়েছিল বাংলাদেশ থেকে আসার সংখ্যা যেমন কম, তার নির্দিষ্ট কারণ আছে, ভিসা কম দেওয়া হচ্ছে, কিন্তু ভারত থেকে যে বাংলাদেশে যাওয়া সেটা কিন্তু আজকে একেবারেই কম আমরা বলতে পারি। আমরা এই যদি চিত্র তোমাকে দেখাই, যে এই সামনে এই পেট্টাপোল গেট রয়েছে, সেই গেটের সামনে দাঁড়িয়ে দেখো একদম শুনশান, মানে বাংলাদেশ থেকে যারা আসছে সেখানের ক্ষেত্রেও একেবারে ফাঁকা শুনশান এলাকা, যে আমরা একটা যাত্রীকে ধরে যে কথা বলবো সেই পরিস্থিতি পর্যন্ত নেই। আমরা যদি একটু পেছন দিকে এগোনোর চেষ্টা করি, আমরা এখানেও দেখবো যে যত কর্মচারী যারা এই যাত্রীরা আসে তাদেরকে নিয়ে টোটোয় ওঠেন, অটোয়ে, বাসে, 35টি বাস আছে, যেটা বাস মালিক সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে এই 35টি বাসে দৈনিক পেট্টাপোল থেকে কলকাতা, কলকাতা থেকে পেট্টাপোল যাতায়াত করে। সেই বাসে কিন্তু 10 থেকে 15টার বেশি প্যাসেঞ্জার হচ্ছে না, অর্থাৎ সেই পরিষেবাও কিন্তু ঢুকছে। আবার যদি আমরা বলি যে এই অ্যাম্বাসাডার আছে বা টোটো আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে সমগ্র ব্যবসায়ীরা। আমরা দেখতে পাচ্ছি দূরেই অনেক বাংলাদেশি বন্ধুরা রয়েছেন যারা বাংলাদেশ থেকে এসছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা কোথা থেকে এসছেন, কিভাবে এসছেন, বা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন কিনা, কি অবস্থা, একটু কথা বলে জানার চেষ্টা করব। দাদা একটু একটু কথা বলতাম, কোথা থেকে আসছেন? আপনাদের সাথে কথা বলুন, ভাইয়া বলবো, আমি কথা বলবো। ওকে দাদা, দাদা আপনাদের ব্যবসার কি অবস্থা? এইদিকে বলো, আমরা লোক নিতে এসেছি দাদা। একেবারে একেবারে বোঝা যাচ্ছে জ্যোতির্ময়, আপাতত যে ছবি আমরা দেখলাম একেবারে জনশূন্য, প্রায় জনশূন্য বলা যায় প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকা। আপাততভাবে ধন্যবাদ জানাবো জ্যোতির্ময়।